বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19 প্রতি মিনিটেই বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশও বাধা যায়নি এর ভয়াল থাবা থেকে। করোনার সব খবর, আপডেট আর পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিন আয়োজন করোনা আপডেটে আজ আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। দেশে ৩,০০০ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৪৩৪ জনকে শনাক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মারা গেছেন আরও ৯ জন। সব মিলিয়ে কোভিড-19 মৃতের সংখ্যা এখন ১১০ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হলো, বিধিনিষেধ না মেনে মানুষ যেভাবে ঘর থেকে বের হচ্ছেন তাতে কঠিন হবে সংক্রমণ ঠেকানো। সপ্তাহ ২ আগে দেশে কমিউনিটি ট্রান্সমিশন শুরুর কথা জানায় আইডিসিআর। এখন দেশের প্রায় সব প্রান্তেই ছড়িয়েছে সংক্রমণ। দিনে দিনে নতুন আক্রান্তের গ্রাফ শুধু উপরের দিকেই উঠছে। শেষ ২৪ ঘন্টায় নতুন করে ২,৯৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৩৪ জনের শরীরেই পাওয়া গেছে নোভেল করোনার উপস্থিতি। এ নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা ছাড়ালো ৩,০০০। শেষ ৩ দিনেই আক্রান্ত ১,০০০-এর বেশি। গত ২৪ ঘন্টায় ৪৩৪ জন এবং এ পর্যন্ত রোগী শনাক্ত ৩,৩৮২। নতুন করে সুস্থ হয়েছেন মাত্র ২ জন। সে তুলনায় মৃতের সংখ্যা ৪ গুণ বেশি। বরাবরের মতোই মৃতের তালিকায় পুরুষের সংখ্যা বেশি। সব মিলিয়ে দেশে এখন করোনার কাছে হার মেনেছেন ১১০ জন। আরও ৯ জন মৃত্যুবরণ করেছেন। এই ৯ জনের মধ্যে পুরুষ ৫ জন, মহিলা ৪ জন, ৬০ ৩ জন, ৫০ থেকে ৬০ ৩ জন এবং ৪০ থেকে ৫০-এর মধ্যে ৩ জন। প্রতিদিনই সংক্রমণ বাড়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তার ঠেকাতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছেন তারা। বিশেষ জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং সর্দি কাশি হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। ঘরে তৈরি ৩ স্তর বিশিষ্ট মাস্ক ও কাপড়ের মাস্ক ব্যবহার করা যায়। সাব্বির আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে জ্বর, সর্দি আর শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, বগুড়া ও পটুয়াখালীতে ৭ জন মারা গেছেন। গোপালগঞ্জের কোটালীপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, ভোরে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে যান ২২ বছর বয়সী এক যুবক। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতের নমুনা সংগ্রহ করা হয়। ঘটনার পর নিহতের বাড়ি লকডাউনের নির্দেশ দেওয়া হয়। জ্বর, সর্দি, কাশিতে ৪৫ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে খুলনার রূপসায়। মেডিকেল অফিসার জানিয়েছেন, কয়েকদিন ধরে জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান ওই ব্যক্তি। এছাড়া একই হাসপাতালে মারা গেছেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা। মৃতদের নমুনা সংগ্রহ করেছেন স্বাস্থ্যকর্মীরা। পটুয়াখালীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬০ বছর বয়সী এক বৃদ্ধ। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার নমুনা সংগ্রহ করেছেন স্বাস্থ্যকর্মীরা। মৃত ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এদিকে একই উপসর্গ নিয়ে সাতক্ষীরার তালা ও আশাশুনিতে মারা গেছেন ২ জন। সংগ্রহ করা হয়েছে নমুনা, লকডাউন করা হয়েছে বাড়ি। এছাড়া বগুড়ায় আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন আরও একজন। প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে প্রাণহানি ১,৭৫,০০০ ছাড়িয়েছে, আক্রান্ত ২৫ লাখের বেশি। বিশ্বজুড়ে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন প্রায় ৪০,০০০ মানুষ। ব্রিটেনে নতুন করে প্রাণ গেছে ৮২৮ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১৭,০০০ ছাড়ালো। আর যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে আরও ১১০০ মানুষের। ফলে দেশটিতে মৃতের সংখ্যা ৪৩,০০০ ছাড়িয়েছে। ইতালিতে ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৫৩৪ জনের। ইতালি, স্পেনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে প্রাণহানি ২০,০০০ ছাড়িয়েছে ফ্রান্সে। যদিও দিনের হিসেবে মৃত্যু কমেছে ইউরোপের প্রায় সব দেশেই। এখনও করোনা মহামারীর সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখেনি বিশ্ব। প্রায় ২.৫ লাখ মানুষের মৃত্যুর পর এমন সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের হুঁশিয়ারি, মহামারীর ভয়াবহতম সময় সামনে পড়ে আছে। লম্বা সময় ধরে লড়াই চালিয়ে যেতে হবে এমন মত WHO-র। করোনা বিষয়ে সতর্ক থাকার জন্য সম্পূর্ণ নতুন ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত হওয়ার পরামর্শ সংস্থাটির। মহামারীর কেন্দ্র দেশগুলোতে ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে করোনার নতুন সংক্রমণ ও প্রাণহানির গ্রাফ। জার্মানি, ডেনমার্ক সহ ইউরোপের কিছু দেশে শুরু হয়ে গেছে বিধিনিষেধ শিথিলের প্রক্রিয়া। যুক্তরাষ্ট্র সহ কিছু দেশে আবার লকডাউন প্রত্যাহারের দাবিতে চলছে আন্দোলন।
প্রাণহানি কমায় মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে মরিয়া হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা এখনও নিশ্চিন্ত হওয়ার সময় আসেনি, বরং মহামারীর ভয়াবহ রূপ এখনও বাকি। The worst is yet ahead of us. লকডাউনে ভাইরাস বিস্তারের গতি ধীর হলেও পুরোপুরি বন্ধ হবে না। আমাদের বিশ্বাস করুন, মহামারীর ভয়াবহ রূপ দেখা এখনো বাকি। একমাত্র মানবজাতির ঐক্যই পারে এই বিপর্যয় বন্ধ করতে। অথচ এখনো অনেক দেশ ভুল সিদ্ধান্ত নিচ্ছে। সময় থাকতে সচেতন করা সত্ত্বেও উন্নত দেশগুলি আজ মৃত্যুপুরী। Wrong conclusions because they didn't know it. WHO বলছে করোনার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে আরও অনেকটা সময়। ছোঁয়াচে ভাইরাসটির টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা না মেলা পর্যন্ত পরিবর্তন আনতে হবে দৈনন্দিন জীবনযাত্রায়। দীর্ঘ যুদ্ধের শুরুটা মাত্র দেখছি আমরা। দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার দেশগুলোতে ধীরে হলেও ভাইরাসের বিস্তার ক্রমশ বাড়ছে। বেঁচে থাকতে হলে নতুন ধরনের জীবনযাত্রার জন্য প্রস্তুত হতে হবে আমাদের। ছোঁয়াচে ভাইরাসের বিস্তার রোধ করতে হলে এর সাথে খাপ খাওয়ানো জীবন ও স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে। এবার মহামারীর সময় আসছে পবিত্র রমজান মাস। মসজিদে তারাবি বন্ধ রাখা সহ তাই মুসলিম বিশ্বে নানা সতর্কতা। রমজান সামনে রেখে গ্রামের বাড়ি যাওয়া নিষিদ্ধ করেছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। নিষেধাজ্ঞার আগে অনেকে শহর ছাড়লেও এখনো অনেকে যেতে পারেননি। তারা যাবেন না। যে যেখানে আছেন থাকুন। সরকারি কর্মী, সেনা সদস্য, পুলিশ সহ প্রত্যেকের ক্ষেত্রে সমানভাবে নির্দেশ প্রযোজ্য। গবেষকদের শঙ্কা, সামাজিক দূরত্ব রক্ষার নির্দেশনা না মানলে মে মাসের শেষ নাগাদ করোনায় আক্রান্ত হতে পারেন ইন্দোনেশিয়ার 15 লাখ মানুষ। নুজহাত কামাল, যমুনা নিউজ। সংক্রমণের 1.5 মাস পরও সুরক্ষা, নিরাপদে থাকা আর যাতায়াতের বিষয়ে শতভাগ নিশ্চিত হতে পারেননি ডাক্তারসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। এরই মধ্যেই করোনায় আক্রান্ত হয়ে সেবা কার্যক্রমের বাইরে চলে গেছেন 1.5 শতাধিক। তবুও হাল ছাড়ছেন না বিভিন্ন হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, মেডিকেল টেকনোলজিস্ট, এমনকি অ্যাম্বুলেন্স চালকরাও। তারা বলছেন ঝুঁকি নিয়েই মানুষের প্রাণ বাঁচানোর কাজ চালিয়ে যাবেন তারা। করোনা সংক্রমণের 8ম সপ্তাহে পা দিতে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে কমিউনিটি সংক্রমণের 4র্থ ধাপে এসে 3000 ছাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুও শতাধিক। মানুষকে বাঁচাতে প্রাণপণ লড়ে যাচ্ছেন ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট, অ্যাম্বুলেন্স চালক সহ স্বাস্থ্যকর্মীরা। এরই মধ্যে মারা গেছেন এক চিকিৎসক, আর সব মিলিয়ে আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা 150-রও বেশি। আর এর পেছনে একটা বড় কারণ, অনেকেই চিকিৎসকদের কাছে গোপন করছেন তথ্য। ইমার্জেন্সি ওটি করানো হয়, ভলভুলাসের অপারেশন করানো হয় এবং অ্যানেস্থেশিয়া থেকে তিনি যখন ফিরে আসেন তখন তিনি নিজের অবচেতন মনেই বলে ফেলেন তিনি নারায়ণগঞ্জ থেকে এসেছেন, যদিও তিনি হিস্ট্রি দিয়েছিলেন প্রথমে অন্য কোনো জায়গার, যেমন মাদারীপুর। তারপরও পিছপা হননি চিকিৎসাকর্মীরা। নানান সমস্যা, ঝুঁকি মাথায় নিয়েই চলছে তাদের লড়াই। আপনাদের জন্য আমরা ডক্টররা রিস্ক নিয়ে আমরা কিন্তু হসপিটালে অবস্থান করছি। আমরা জানি না এখানে আজকে যদি একটা পজিটিভ পেশেন্ট আসে তাহলে আমরাও ইনফেক্টেড হয়ে যাব কিনা বা আমাদেরকে আইসোলেশনে চলে যেতে হবে কিনা। আমাদের ঘরেও কিন্তু আমাদের বাবা মা, আমাদের সন্তানেরা আছে। মৃত্যুর ঝুঁকি আছে, জীবনের ঝুঁকি আছে জেনেও আমরা এই অবস্থায় পিছপা হটিনি। আমরা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স এবং চিকিৎসা স্বাস্থ্যের সাথে সংশ্লিষ্ট সবাই এই সংকট মোকাবেলা করার জন্য প্রাণপণ যুদ্ধ করছি। এক সলিমুল্লাহ বা মিটফোর্ড হাসপাতালেই 24 ডাক্তার সহ আক্রান্ত 50 জন চিকিৎসাকর্মী। আইসোলেশনে আছেন তারা। কেমন আছেন বাকিরা? দিনরাত এখনো যারা রোগীর সেবায়। মিটফোর্ডকে যত তাড়াতাড়ি সম্ভব লকডাউন করে এই জায়গাটাকে আমরা জীবাণুমুক্ত করে আবার চিকিৎসার জন্য উপযোগী করে তুলি। আমরা বলতে চাচ্ছি, আমরা যদি সঠিক কোয়ারেন্টাইন এবং আইসোলেশনে থেকে যদি আমরা সুস্থ থেকে আবার ফিরে আসতে পারি, আমরা কথা দিচ্ছি আপনাদেরকে, আমরা অবশ্যই আপনাদেরকে চিকিৎসা দিব। তারা সম্পূর্ণ পিপি না পেয়ে সেই যতটুকু পেরেছেন ততটুকু দিয়েই তারা রোগীর সেবায় এগিয়ে এসেছেন, বিভিন্ন ওয়ার্ডে হাসপাতালে কাজ করছেন। এটাই প্রমাণ করে যে আমাদের তরুণ চিকিৎসকরা তাদের দায়িত্ব থেকে মোটেই পিছপা হননি। তাদের প্রত্যাশা, চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা দেখাবে সরকার। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। করোনা সংক্রমণের প্রভাব বিবেচনা করে সারা দেশে ত্রাণের আওতা বাড়ছে আগামী জুলাই মাস পর্যন্ত। আর এর জন্য নতুন করে 8 লাখ মেট্রিক টন চাল ও প্রায় 3000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছে ত্রাণ মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী জানিয়েছেন ত্রাণের আওতায় আসছে 3.25 কোটি মানুষ। ঈদের আগেই 1 কোটি পরিবারকে 10 টাকা দরে 20 কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। কৃষিমন্ত্রী আরও বলেছেন, ত্রাণ নিয়ে দুর্নীতির ক্ষেত্রে সরকারের অবস্থান কঠোরতম।
আলমগীর স্বপনের প্রতিবেদন। করোনার প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কায় সহসাই কাজে ফেরা নিয়ে অনিশ্চয়তায় আছেন শ্রমিক ও দিনমজুররা। এতে খেটে খাওয়া দরিদ্র মানুষরা পড়েছে চরম সংকটে। আমরা কষ্ট করে খাই, বাজার টুকুয়া খাই। আমরা অসহায়, আমার মা বাবা আমরা অসহায়। ভাত একদিন ধরে আনি 2 দিন নাই, যে খাই কি? করোনার প্রভাব পড়েছে অনেক নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারে। সংকট মাথায় রেখে ত্রাণ মন্ত্রণালয় আগামী জুলাই পর্যন্ত ত্রাণের আওতা বাড়াচ্ছে। এজন্য 8 লাখ মেট্রিক টন চাল ও 2,700 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে মন্ত্রণালয়। এর আওতায় আসছে 84,20,000 পরিবার। আমরা সব মিলে প্রায় 3 কোটি 20 লক্ষ মানুষকে আমরা খাদ্য সহায়তা দেওয়ার আওতায় এনেছি। জুলাই পর্যন্ত আমাদের এই কর্মসূচি যে ফান্ড লাগবে সেটা নিশ্চয়ই থাকবে। সেই জায়গায় আমরা এপ্রিল তো আমাদের পার হয়ে যাচ্ছে, মে জুন জুলাই আরও 3 মাস আমরা পরিকল্পনা করেছি। খাদ্য বান্ধব কর্মসূচি ছাড়াও ওএমএস এর আওতায় 10 টাকায় 20 কেজি চাল দিচ্ছে খাদ্য মন্ত্রণালয়। এরই মধ্যে 50 লাখ কার্ডধারী এর আওতায় এসেছে। সব মিলিয়ে 1 কোটি কার্ডধারী ঈদের আগেই সহায়তা পাবেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। বরাদ্দ দিয়ে দেওয়া যায়, ঈদের আগে পেয়ে যাবে। যেখানে তালিকা কমপ্লিট হবে সেখানে কার্ড অলরেডি জেলা প্রশাসকেরা দিয়ে বিতরণ শুরু করবে। আর যেটা খাদ্য বান্ধব, এই জায়গায় আমরা মে জুন আরো বৃদ্ধি করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছি আমরা, এবং উনি এটা দিবেনও। তবে মাঠ পর্যায়ে খাদ্য ও আর্থিক সহায়তা নিয়ে বড় বিপদ বিতরণে দুর্নীতি ও তালিকা নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন এদের ব্যাপারে কোনো রকম আপোষ করা হবে না, এখানে কাউকে সামান্যতম ছাড় দেওয়া হবে না। সে আমাদের দলেরই হোক, দলের বাইরেরই হোক, তার সামাজিক অবস্থান যাই হোক। ভোটার আইডি কোনো ক্রাইটেরিয়া হবে না, যার পেটে খাবার নাই সেই তালিকাভুক্ত হবে। প্রত্যেক জেলাতে 20টা 25টা 27টা পর্যন্ত টিম আছে, তাদের কাজই হলো যে তালিকা ঠিক মতো হচ্ছে কিনা, তালিকা অনুযায়ী খাদ্য পৌঁছাচ্ছে কিনা। দুর্নীতির অভিযোগ ও ত্রাণ সহায়তার জন্য 333-তে ফোন দিলেই সাহায্য পৌঁছে যাবে বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী। মাঠ পর্যায় থেকে চাহিদা বেড়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। করোনার কারণে স্বামী বেকার থাকায় নিজের চুল বেচে সন্তানের মুখে আহার তুলে দিয়েছেন এক মা। ঘটনাটি ঘটেছে সাভারে। হতভাগা মায়ের দাবি, এলাকার ভোটার না হওয়ায় অনেক চেষ্টা করেও ত্রাণ জোটেনি। খবর পেয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে প্রশাসন। করোনার থাবায় বেকার হয়ে পড়েছেন স্বামী। কয়েকদিন ধরে অনাহারে রয়েছে ছোট্ট 2 সন্তান। কোনো উপায় না পেয়ে শেষমেশ নিজের চুল বিক্রি করে দিলেন মা। পেয়েছেন 180 টাকা, তা দিয়েই কেনেন সন্তানের মুখের আহার। বিক্রি করছি, মনে করেন আমরা খাওয়া খাদ্য খুব কষ্ট, তার কারণে দিয়ে 2টা বাচ্চা খালি কান্নাকাটি করে, এদিকে আর মা হয়ে সহ্য করা যায়। এই কারণে পরে চুল্লি বিক্রি করে একটু দুধ আনলে আমার 2টা চাল টাল আনলে আমরা খাই। চারিদিকে ত্রাণের ছড়াছড়ি হলেও বিতরণে ত্রুটি থাকায় হতভাগা এ মায়ের কপালে জোটেনি কোনো সহায়তা। কারো নজরেই আসেনি সাভারের ব্যাংক কলোনি এলাকার নান্নু মিয়ার টিন শেড বাড়িটি। না, আমরা কেউ কাছে কিছু পাই নাই। খালি একজনে কতদিন আগে একটা নাম নিছিল, নিয়ে পরে দিব কয়ে পরে সবাই দিছে, আমার আর দেয় নাই কেউ। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার জানান, খবর পেয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন তারা। কালকে ওনার চুল বিক্রি করে 180 টাকা বিক্রি করে উনি খাবার দাবার কিনেছেন। আমিও কিছু দিয়ে আসছি, পরবর্তীতে উপজেলা চেয়ারম্যানও দিয়েছেন, যে কারণে ওনাদের মোটামুটি কয়েক মাস আশা করা যায় যে দুর্যোগের সময় ওনারা থাকতে পারবে ভালো। ত্রাণের জন্য বিভিন্ন জায়গায় ধর্ণা দিলেও স্থানীয় ভোটার না হওয়ায় কেউ সহযোগিতার হাত বাড়ায়নি বলে অভিযোগ ভুক্তভোগী মায়ের। রাকিব খান, যমুনা নিউজ। বলা হয় মানুষ মানুষের জন্য, কিন্তু সবসময় সবাই কি সবার জন্য হয়? সকালের সূর্য যেমন সবসময় দিনের খবর দেয় না, ঠিক তেমনি বাহ্যিক বেশভূষাও মনের নির্ণায়ক হয় না কখনো কখনো। মানুষের কাছ থেকে হাত পেতে নেয় একজন ভিক্ষুক তার সঞ্চয় মুহূর্তেই বিলিয়ে দিলেন মানুষের জন্য। করোনা সংকটের এই সময়ে সবার চোখে যেন আঙুল দিয়ে মানুষ চিনিয়ে দিলেন শেরপুরের গান্দিকাও গ্রামের বাসিন্দা হতদরিদ্র নজিম উদ্দিন। বাকি গল্প শোনাচ্ছেন আমাদের সহকর্মী মোহসেনুল হাকিম। জীর্ণশীর্ণ মানুষটির নাম নজিম উদ্দিন, বয়স 70-এরও বেশি। বেশভূষা দেখেই অনুমান করা যায় তার আর্থিক অবস্থা, কিন্তু শীর্ণ দেহটির ভেতরে কত বড় হৃদয় থাকতে পারে সেটি বেশিরভাগ মানুষেরই ধারণার বাইরে।
শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গান্ধীগাঁও গ্রামের বাসিন্দা নজিম জীবিকা ভিক্ষাবৃত্তি। বাসা চাল আছে বিক্রি করে খাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ স্বেচ্ছাসেবী সংগঠন প্যাসিফিক ক্লাবের সদস্যদের মাধ্যমে প্রত্যন্ত এলাকার হতদরিদ্রের তালিকা তৈরি করছেন। এরই অংশ হিসেবে ত্রাণের তালিকায় নাম তুলতে নজিমের বাড়ি যান স্বেচ্ছাসেবীরা। ঘটনার বিস্তারিত জেনে এই ভিক্ষুক তার জমানো 10,000 টাকার পুরোটাই তুলে দেন বিপদগ্রস্ত মানুষের কল্যাণে। 10,000 টাকা হয়ে ঠিক করবো এখানকার আমি 10-এর মধ্যে হাল না, আমি 10-এর দিয়ে হলে না এখানে সাগরে দিলাম 10 জনে দিয়ে দিলাম। আমি এখানকার কি আমার ঘর ফিরা মানুষ মরে গেলে গা হারাই গেল গা, তাই না? আমি 10-এর দিয়ে হলে না এখানে সাগরে দিলাম 10 জনে ফিরে গেলে। নজিমুদ্দিনকে যিনি ভিক্ষাবৃত্তি করেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আমি ওনাকে পরবর্তীতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সহ তার সার্বিক সহযোগিতা করবেই আমি আপনাদেরকে আশ্বাস দিলাম। একটি ঘর তুলতে গত 3 বছরে 1 টাকা 2 টাকা করে 10,000 টাকা জমিয়েছিলেন এই ভিক্ষুক। কিন্তু তিনি বিশ্বাস করেন এই মুহূর্তে তার ঘরের চেয়ে বেশি জরুরি মানুষের খাবার। নাজিমুদ্দিন সাহেবের মতো লোক যে 10,000 টাকা করে দিলেন, আমার এই ঝিনাইগাতি উপজেলায় এরকম প্রচুর 10,000 টাকা করে দেওয়ার মতো লোক আছে। সঞ্চয়ের শতভাগই নজিমুদ্দিন তুলে দিয়েছেন মানুষের কল্যাণে। তাকে দেখে কিছু মানুষ সিকিভাগ দিতে এগিয়ে এলেও এই দুর্যোগে কাউকে না খেয়ে থাকতে হতো না। মোহসিনুল হাকিম, যমুনা নিউজ। করোনা পরিস্থিতি নিয়ে এই পর্যায়ে কথা বলবো আমাদের সিনিয়র রিপোর্টার ভাস্কর ভাদুরীর সাথে। তিনি বাংলা মোটর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ভাস্কর, আপনি মাঠের সাংবাদিক, আপনি করোনা পরিস্থিতি কাভার করছেন। একটি বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই, আসলে কোনোভাবেই করোনার সংক্রমণ যেমন থামছে না, মৃত্যু যেমন বেড়েই চলছে, আবার একই সাথে মানুষদেরকেও কোনোভাবে ঘরে রাখা যাচ্ছে না। তারাও বের হচ্ছেন, কোনোভাবেই গুরুত্ব দিচ্ছেন না। ঠিক কী কারণে এমনটা ঘটছে? তাদের আসলে মনস্তত্ত্বে কী ঘটছে? হ্যাঁ রাহাত, আসলে মনস্তাত্ত্বিক যে বিষয়টি, সেই বিষয়টি হয়তো বা মনস্তত্ত্ববিদ যারা রয়েছেন তারাই ভালোভাবে বলতে পারবেন। তবে আমরা আপাতত দৃষ্টিতে যে বিষয়টি বুঝতে পারি যে অসচেতনতা এই একটি বিষয়, এবং এই বিষয়টির উপরে ভিত্তি করেই যারা খেটে খাওয়া মানুষ আছে, দিন আনে দিন খেয়ে, তারা যেমন বের হচ্ছেন, এবং তার পাশাপাশি যারা শিক্ষিত গোষ্ঠীর মানুষ রয়েছেন, অবস্থা সম্পন্ন, তারাও কিন্তু ঠিক একই কাজটিই করছেন। আমি বেশ কিছু এলাকা সকাল থেকে ঘুরেছি এবং আমাদের সহকর্মীদের কাছ থেকে সাথে কথা বলেছি। সেই সব এলাকাগুলোর নাম যদি আমি বলি, যে সূত্রপুর বলেন, হাজারীবাগ, ওয়ারি, মোহাম্মদপুর, বংশা, এই এলাকার বেশ কিছু সড়ক কিন্তু এখন পর্যন্ত লকডাউন পরিস্থিতিতে আছে রাহাত। কিন্তু এই লকডাউন পরিস্থিতি অথবা লকডাউন যে সকল গলিগুলো রয়েছে, সেগুলোর এলাকা যদি চিত্র যদি আমি বলতে যাই, যে রাস্তার দুপাশে বাঁশ দেওয়া আছে, তার মাঝখান দিয়ে কিন্তু জনসাধারণ হাঁটা চলাচল হাঁটছে, এবং তার পাশেই বেশ কিছু দোকান খোলা রয়েছে। এমনকি লকডাউন গলির মাঝেও বেকারির দোকান খোলা, আমরা সেই চিত্রও কিন্তু দেখতে পাই মাঝে মধ্যেই। এবং এক ধরনের অসচেতনতা, এবং আরেকটি বিষয় হচ্ছে যে কিছুই হবে না এমন এক ধরনের চিন্তা চেতনা করেই কিন্তু সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন, এবং যে বা যারা আক্রান্ত হচ্ছেন তাদের বিষয়টাও কিন্তু অনেকটা চাপিয়ে রাখার যে একটা মনোভাব, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে হয়তো বা জ্বর হয়েছে, কিছুদিন পরে কেটে যাবে, সেই বিষয়টি তিনি যখন বিভিন্ন মানুষের সঙ্গে ঘুরছেন তখন কিন্তু তারা বলছেন না। আর তার পাশাপাশি আমরা সকাল থেকে শুরু হয় রাজধানীর যে বাজারগুলো দেখতে পাই। আমি গতকাল সকালের কথা যদি বলতে যে রাজধানীর শ্যামপুরে যে আড়তটি রয়েছে, সে আড়তে আপনি যদি যান, অথবা কারণ বাজারের যে আড়তগুলো রয়েছে, আপনি পরিস্থিতি দেখলে কোনোভাবেই মনে হবে না যে দেশে কোনো একটি বিশেষ পরিস্থিতি চলছে। এবং বাজারের ঠিক পাশে অন্যান্য যে সকল ছোট ছোট বাজারগুলো রয়েছে, সে সকল বাজারগুলোতেও কিন্তু একই অবস্থা। তবে দিন যত গড়ায়, আপনি সকাল 7টা থেকে শুরু করে দুপুর 12টা পর্যন্ত মানুষজনের রাস্তায় চলাফেরা আমরা যতটুকু দেখতে পারি, দুপুর 2টোর পর থেকে সেই চলাফেরার যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু অনেকটাই কমতে থাকে, এবং সন্ধ্যা 6টার পরে সেই প্রবণতা কিন্তু অনেকটাই কমে আসে। এক্ষেত্রে রাত একটি বিষয় যে হয়তো আইন শৃঙ্খলা বাহিনীকে অনিচ্ছাকৃতভাবে আরো বেশি বাধ্য হতে হবে, যাতে সাধারণ মানুষ অন্ততপক্ষে জরুরি প্রয়োজন ছাড়া, এখানে অবশ্যই জরুরি প্রয়োজনটা সাধারণ মানুষদের যারা রয়েছেন তাদেরকে হয়তো বা নিজে থেকে বুঝতে হবে, কারণ প্রয়োজন তো সবসময় সব মানুষেরই থাকে। প্রয়োজন থাকলে হয়তো বা সেটা জীবনঘাতীও হতে পারে। সেক্ষেত্রে জরুরি প্রয়োজন ছাড়া যাতে সাধারণ
মানুষ বাসা বাড়ি না বের হয়, সরকারকে হয়তো সেই বিষয়টি বিশেষ নজরদারির মাধ্যমে মানুষকে বাধ্য করাতে হবে। তার পাশাপাশি এলাকা ভিত্তিক যে গণসচেতনতা অথবা জনসচেতনতা যেটি আমরা বলি না কেন, সেই বিষয়টি হয়তো আরো বেশি জোরদার করতে হবে। কারণ এখন পর্যন্ত অন্তর্পক্ষে ঢাকা শহরে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, সকলেরই ত্রাণ বিতরণের দিকে একটি বেশি নজরদারিতে চালানো হচ্ছে। যে সকল জনপ্রতিনিধিরা রয়েছেন কিন্তু ঘর থেকে যাতে মানুষ না বের হয়, এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধিদেরকে কিন্তু আমরা এই বিষয়ে খুব একটা কাজ করতে দেখিনি। রাহাত, ভাস্কর, একটি ছোট্ট বিষয়ে আপনাকে মন্তব্য জানতে চাই। আপনি আপনার বক্তব্যে বলছিলেন যে আসলে অনেকেই মনে করছেন তার কিছু হবে না। আসলে এই যে চিন্তাটা আর কি, যে যিনি মনে করছেন বাইরে আসছেন তার কিছু হবে না, তার যে কিছু হতে পারে, এটা আসলে বোঝানোর উপায় কি? আপনি যদি কোনো মন্তব্য করেন। রাহাত, আসলে এই বিষয়টি আমরা এখন পর্যন্ত আশা করব যে কেউ যাতে নিজে থেকে করোনা আক্রান্ত না হয়। আসলে মানুষ হিসেবে আপনি অথবা আমি কেউ এমন করে বিষয় আক্রান্ত আশা করতে পারি না, কিন্তু এই তার যে কিছু না হওয়ার চিন্তা, সেই চিন্তা চেতনা সবচেয়ে বড় ভুক্তভোগী কিন্তু হচ্ছে রাহাত বাংলাদেশের চিকিৎসকরা। কারণ আমরা সহকর্মীদের রিপোর্টে কিছুক্ষণ আগেও দেখলাম, এবং সারাদিন একটি বিষয় কিন্তু প্রায় 2 মাস হতে চললো বাংলাদেশের এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কিন্তু একটি বিষয় আপনারা লক্ষ্য করবেন যে চিকিৎসকদের কাছে যে পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ গোপন করছে করোনার যে উপসর্গগুলো রয়েছে। হয়তোবা তিনি আক্রান্ত হচ্ছেন এবং তিনি আক্রান্ত হওয়ার পাশাপাশি তার আশেপাশের পরিবারের যে সকল সদস্যরা রয়েছেন তাদেরকে আক্রান্ত করছেন, এবং সবশেষ চিকিৎসকরা পর্যন্ত কিন্তু একই সাথে আক্রান্ত হচ্ছে। সুতরাং এই যে অসচেতনতা, আজকেও কিন্তু 9 জন মৃত্যুবরণ করেছেন। এই অসচেতনতার দায় যে কতটা বেশি হতে পারে এবং মৃত্যুর মিছিল যে কতটা দীর্ঘ হতে পারে, সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত মানুষ বুঝতে পারছে না। হয়তোবা শুধুমাত্র একটি সুরাহা আছে, যতক্ষণ না পর্যন্ত সরকার আরো বেশি কঠোর হচ্ছে ততক্ষণ না মনে হয় পর্যন্ত অন্তর্পক্ষে রাজধানীবাসী এই বিষয়ে সচেতন হবে। তার পাশাপাশি আমি আরেকটি বিষয় বলে রাখতে চাচ্ছি রাহাত, আপনি যদি একটু আমরা পিছনে ফিরে দেখি যে করোনা পরিস্থিতির শুরুতে আমরা যে বিষয়গুলো দেখেছিলাম যে মাদারীপুরের শিবচর অথবা শরীয়তপুর, এই যে সকল এলাকাগুলো রয়েছে, সে সকল এলাকায় কিন্তু নতুন সংক্রমণের হার অনেকটাই কম। তার পাশাপাশি রাজধানীতে কিন্তু দিনের পর দিন বেড়েই চলছে। সুতরাং সচেতনতা এবং প্রশাসনের কঠোর পদক্ষেপ যে করোনা সংক্রমণের হার কমানোর ক্ষেত্রে একটু বড় নির্ণায়ক, সেই বিষয়টি কিন্তু আপনি এই যে তুলনামূলক চিত্রগুলো রয়েছে সেই তুলনামূলক চিত্রের মাধ্যমে বুঝতে পারবেন। তবে আপাত দৃষ্টিতে আরেকটি জিনিস বলা যায় যে রাজধানী এবং তার আশেপাশের যে সকল জেলাগুলো রয়েছে, সেই সকল জেলার মানুষ এখন পর্যন্ত অনেকটাই বেশি অসচেতন আচরণ করছে। রাহাত, ভাস্কর ভাদুরী, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আর এর সাথে সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পরেই। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট। কোনোভাবেই আটকে রাখা যাচ্ছে না মানুষকে। বাইরে বের হওয়ার অজুহাতের শেষ নেই। সড়ক অলিগলি দেখে বোঝার উপায় নেই ভয়াবহ করোনা ভাইরাসের কারণে দেশে নানাবিধ বিধিনিষেধ চলছে। প্রতিদিনই বাড়ছে লকডাউনের পরিধি। এলাকাগুলোতে কোনো প্রকার স্বাস্থ্য সুরক্ষা না মেনে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। বর্তমান পরিস্থিতিতে বাধ্য করার চেয়ে স্বেচ্ছায় আইন মানাকে জরুরি বলে মনে করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। লকডাউন এরিয়া, সড়কের দুপাশে দড়ি ঝুলিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে, যেন কেউ বের হতে বা ঢুকতে না পারে আক্রান্ত এলাকাতে। কিন্তু কে মানে কার কথা? আক্রান্ত এলাকা দিয়েই বহাল তবিয়তে ব্যারিকেড ডিঙিয়ে আসছে যাচ্ছে মানুষ। খোলা ছিল এই সাইডটা, আর রিক্সা গেছে। আর এখন তো বন্ধ, এখন কেন আসছেন? যাক, ভুল হয়েছে। মানে আপনার কি আপনার মাস্ক কই? এই যে মাস্ক। এটা তো এরিয়া লকডাউন করে রাখছে, কেন ঢুকছেন? এদিক দিয়ে আসা যাওয়া তো নিষেধ। ও, পড়ালেখা জানি না তো, বুঝছেন, এটার জন্য ভুল হয়েছে। এটা তো বন্ধ, আপনারা নিচে দিয়ে কেন আসলেন? এটা তো দড়ি দিয়ে দিচ্ছে, তো বন্ধ। বুঝতে পারি না, কিন্তু মাস্ক তো আপনার নাকে নাই। না, যে অনেক কথা বলার জন্য আমি অনেকক্ষণ ধরেই দেখতেছি আপনি মাস্ক খুলে রাখছেন। করোনার ভয়াবহ পরিস্থিতিতে কারো কারো আবার নাকি মাস্ক পরতেই ইচ্ছে করে না, দম বন্ধ লাগে। মাস্ক আছে ব্যাগে। মাস্ক তো ব্যাগে রাখা জিনিস না, ব্যাগে রাখার জিনিস না, কিন্তু অসহ্য লাগে দিলে, এই জন্য দেই না। আপনি তো এটা আক্রান্ত হলে মরে যাবেন। মরণ আইলে ভাই এমনিই মরমু। বাজারগুলোতে শারীরিক দূরত্বের বালাই নেই, যে যার মতো খুশি মনে কেনাকাটা করছে।
এরই মধ্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে নিয়মিত অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা বলছেন, সচেতনতা নিশ্চিন্তে আইনের কঠোর প্রয়োগে পিছপা হবেন না। প্যানালাইজড করে বেসিক্যালি সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি, যাতে তারা অ্যাটলিস্ট আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েও তারা যে সচেতন হয় যে না, আমরা এই বাইরে মাস্ক ছাড়া, বাইরে গ্লাভস ছাড়া বের হওয়া যাবে না, অপ্রয়োজনে বাইরে বের হওয়া যাবে না। সরকার এখন যেটা চাচ্ছে বা এখন আমাদের কমিউনিটি বাঁচানোর জন্য যেটা দরকার, সেটার আমরা চেষ্টা করছি। এখনও মানুষের উদাসীনতার বাস্তবতা স্বীকার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে, করোনাকে চূড়ান্তভাবে রুখে দিতে সবচেয়ে বেশি যেটি প্রয়োজন সেটি হচ্ছে ব্যক্তিগত সচেতনতা। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। এদিকে কাগজি কলমে গাজীপুর লকডাউন, অথচ কোনো ধরনের বিধিনিষেধই মানছেন না স্থানীয়রা। করোনা আতঙ্কের মধ্যে ইট ভাটাগুলোতে বেড়েছে শ্রমিক সমাগম, হাটবাজার আর চায়ের দোকানে লেগে থাকছে মানুষের ভিড়। আর এসব কারণেই সংক্রমণ সবচেয়ে বেশি গতিতে বাড়ছে শ্রমিক অধ্যুষিত এই জেলাতে। গাজীপুরে অনেক বেশি কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে গেছে এবং যেটা প্রায় 20% কাছাকাছি। শ্রমিক অধ্যুষিত গাজীপুরের করোনা পরিস্থিতি, উদ্বেগ প্রকাশ আইডিসিআরের। এর পরপরই কারণ খুঁজতে নামে যমুনা টেলিভিশন। লকডাউন বা অবরুদ্ধের খাতায় জেলার নাম ওঠে 11 এপ্রিল, কিন্তু দেখা গেছে এখানে বিধিনিষেধ মানার বালাই নেই। অযথা ঘরের বাইরে থাকা মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, ভিড় লেগেই থাকছে চায়ের দোকান কিংবা বাজারে। মানা হচ্ছে না হাত ধোয়া বা মাস্ক পরার নির্দেশনাও। মানুষ সচেতনতা, সেভাবে মানুষের সচেতনতা বাড়ে নাই এক কথায় বলতে গেলে। এতে আরো রোগ জীবাণু আরো বিশেষ করে অনেক ছড়াইতেছে। অবশ্য শারীরিক দূরত্ব নিশ্চিতে চেষ্টা করছে প্রশাসন, কিন্তু গোপনে গোপনে চলছে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান। করোনা আতঙ্কের মধ্যেই পালা করে কাজ করছেন নির্মাণ শ্রমিকরাও। করোনা ভাইরাস আতঙ্কে মানুষ আছে, যে কারণে তারা একটা সুযোগ নিচ্ছে। তারা এখানে প্রায় শত শত শ্রমিক কাজ করাচ্ছে এবং তাদের মাধ্যমে এই করোনা ভাইরাস আবার ছড়াচ্ছে। দৌরাত্ম থেমে নেই ভাটা মালিকদের। স্থানীয়রা বলছেন, সাধারণ ছুটি ঘোষণার পর থেকেই বন্ধ পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম। এই সুযোগে আগের চেহারায় ফিরেছে কোনাবাড়ি, কালীগঞ্জ, কালিয়াকৈর সহ আশপাশের গুড়িয়ে দেয়া ভাটাগুলো। শ্রমিক সমাগম ঘটিয়ে পোড়ানো হচ্ছে ইট, জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঠ ও টায়ার। দুদিন গ্যাপ থাকার পরে আমি শুনতেছি যে কয়েকদিন হলো পারমিশন দিছে, 1 সপ্তাহ না 2 সপ্তাহের জন্য। মানে যেটি মাল আছে এটি পুরো বাদ দিয়ে দিবে। আগে তো বন্ধ আছিল, এটা হাইকোর্টের থেকে নেই কাগজ নিয়ে আইছে। সিভিল সার্জনের তথ্য, গতকাল সোমবার গাজীপুরে করোনা শনাক্ত হয়েছে শতাধিক। রাকিব খান, যমুনা নিউজ। এদিকে বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে বিক্ষোভ করেছে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হাজিরপুকুর এলাকায় অবরোধ করে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন। অভিযোগ, মার্চ ও এপ্রিল মাসের বেতন না দিয়ে কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এতে আর্থিক সংকটে পড়েছেন তারা। এছাড়া বকেয়া বেতনের দাবিতে টঙ্গী, বোটবাজার, কোনাবাড়ি এলাকায় বিক্ষোভ করেছেন আরও কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক N95 হিসেবে কেন্দ্রীয় ঔষধাগারে সরবরাহ করেছিল JMI লিমিটেড। যদিও এর কোনোটি N95 এর সমতুল্য নয় বলে স্বীকার করে প্রতিষ্ঠানটি এখন দায় মুক্তি চাইছে। এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেছেন, যাদের গাফিলতির কারণে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে, প্রমাণ সাপেক্ষ তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। অতি প্রয়োজনীয় দ্রব্যাদি সরকারকে অনেক সময় ফাস্ট ট্র্যাক করতে হয় সরবরাহ প্রক্রিয়াকে, এবং সেটা এক্ষেত্রে ঘটেছে। কিন্তু তার অর্থ এই নয় যে এখানে অনিয়ম ঘটবে, অনিয়মের সুযোগ করে দেওয়া হবে বা সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে যারা দোষী, প্রমাণ সাপেক্ষে পর্যাপ্ত জবাবদিহিতার আওতায় আনতে হবে। অনুমোদন ছাড়া করোনা পরীক্ষার কিট আমদানি করায় 3 জনকে জেল জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে রাজধানীর রাজারবাগের শহীদবাগ এলাকায় অভিযান চালানো হয়। একটি ভবনের নিচতলায় শিপিং কর্পোরেশন অফিসে 300টি কিট পায় র্যাব। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, ঔষধ প্রশাসন ও IEDCR এর অনুমোদন ছাড়াই এগুলো সিঙ্গাপুর থেকে আনা হয়েছে। এগুলো বিভিন্ন হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছিল। এসব কিট দিয়ে পরীক্ষা করলে কেমন ফল আসবে তা নিয়ে শঙ্কা রয়েছে। অনুমোদনহীন ওষুধ ও সংক্রমণ সংক্রান্ত আইনের বিভিন্ন ধারায় আটক করা 3 জনকে 1 বছর 9 মাসের জেল ও 2 লাখ টাকা করে জরিমানা করা হয়। এদিকে রাজধানীর নিকুঞ্জ থেকে অনুমোদনহীন বিপুল পরিমাণ মাস্ক
পিপিই কিট, হ্যান্ড গ্লোভস ও স্যানিটাইজার উদ্ধার করেছে র্যাব। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে 2 জনকে 1 বছর 9 মাস করে কারাদণ্ড এবং 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমরা জানি না যে এটা কোথা থেকে এসেছে, কোথায় যাবে, এবং এর সবচেয়ে সিভিয়ার ইম্প্যাক্ট হচ্ছে এটার যদি ওষুধ প্রশাসন অধিদপ্তরের কোনো অনুমতি না থাকে, এটা সঠিক না বেঠিক এই ইনস্ট্রুমেন্টগুলা, এবং যদি এটা সঠিক না হয়ে থাকে তাহলে আমাদের অনেকের রেজাল্ট পজিটিভ কিন্তু নেগেটিভ আসতে পারে। ত্রাণ বিতরণে কোনো বৈষম্য নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, চাল চোরদের কোনো ক্ষমা নেই। সকালে তার সরকারি বাসভবনে তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাইকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে হবে। ত্রাণ বিতরণে বাধা দেওয়া হচ্ছে বিএনপির এমন অভিযোগও ভিত্তিহীন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, বিএনপির নেতিবাচক রাজনীতির জন্যই আজ তাদের এই পরিণতি। এ সময় তৃণমূল পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের। তালিকা প্রণয়নে কোনো প্রকার বৈষম্য করা চলবে না। দলমত নির্বিশেষে যার যা প্রাপ্য ঠিক সে অনুযায়ী তালিকা প্রস্তুত করতে হবে। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য সরকার নয়, তারা নিজেরাই নিজেদের ধ্বংসের জন্য যথেষ্ট। করোনার মধ্যেই ডেঙ্গু প্রতিরোধের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সকালে ঢাকা উত্তর সিটির বিভিন্ন খাল পরিদর্শন শেষে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, মহামারীর করোনার মধ্যেই মশা নিধনের কাজ করতে হবে। বিভিন্ন জায়গায় চাল চুরির বিষয়ে তাজুল ইসলাম বলেন, কোনো জনপ্রতিনিধি যদি চুরি করে এবং তা প্রমাণ হয় তাহলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ সময় ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, গতবারের ডেঙ্গুর ভয়াবহতার কারণে এবার আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন করোনা ভাইরাসের এই সময় আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমাদের কাজগুলো চালাইতে হবে। না যদি ডেঙ্গু রোগ যদি আবার যদি দেখা দেয় তাহলে তো তখন আপনারা এবং আমার মনে হয় দেশের জাতির জন্য এটা খুব শুভ না। আমাদের খালগুলোকে যেন পরিষ্কার রাখি। আমরা সবাই মিলে কালেকটিভ ওয়েতে চাচ্ছি এই খালগুলোকে, এই লেকগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এরই সাথে সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পরে। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট। চলমান লকডাউনে অর্থনৈতিক কর্মকাণ্ড ভেঙে পড়েছে, তাই কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অথবা বিকল্প কোনো উপায়ে শিল্প কলকারখানা চালুর পরামর্শ অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। আর তা না হলে যে অর্থনৈতিক অস্থিরতা তৈরি হবে তা সামাল দেয়া কঠিন হবে। তাদের আশঙ্কা, দীর্ঘদিন কারখানা বন্ধ থাকলে রফতানির আদেশ চলে যাবে অন্য দেশে, যা ফিরিয়ে আনা অনেক কঠিন। করোনা প্রতিরোধে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। অনেকটাই অচল হয়ে পড়েছে জনজীবন। মাসখানেক ধরে বন্ধ দোকানপাট, শপিং মল ও যোগাযোগ ব্যবস্থা। বন্ধ প্রায় সব ধরনের উৎপাদন কার্যক্রম। এর ফলে ভেঙে পড়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড। তবে চলমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি বেকায়দায় শিল্প উদ্যোক্তারা। একদিকে নষ্ট হচ্ছে প্রতিষ্ঠান, অন্যদিকে বাড়ছে ব্যাংকের দায় দেনা। এমন অবস্থায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে কারখানা চালু রাখার উপায় বের করা জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। শ্রমিকরা বলেন বা আমাদের রপ্তানি প্রক্রিয়া বলেন, সব কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু টোটাল ইকোনমিতে একটা বিশাল নেগেটিভ অবস্থান তৈরি হয়ে যাবে। তো আমরা সেই জন্য চাচ্ছি সরকারের সাথে আলোচনা করে এটা পর্যায়ক্রমে মে মাসের শুরু থেকে খুলে দেওয়ার চিন্তা করছি। লিভ উইথ করোনাকে একেবারে যে হটিয়ে দিয়ে আমরা তারপরে বের হয়ে আসবো সেটা কিন্তু হবে না। ভ্যাকসিন না বের হওয়া পর্যন্ত একটু সহনশীল ভাবে গাইডলাইন গুলো মেনে আমাদেরকে এই কার্যক্রমগুলো আস্তে আস্তে শুরু করতে হবে। একেবারে বসে থাকাটাও কিন্তু সম্ভব হবে বলে আমার মনে হয় না খুব দীর্ঘস্থায়ী ভাবে। ব্যবসায়ীরা বলছেন, এখনও কিছু রপ্তানি আদেশ বহাল আছে, যেগুলো সরবরাহ করা জরুরি। অনেকে রপ্তানি আদেশ ফিরিয়ে নিচ্ছে বলেও দাবি তাদের। এছাড়া করোনা পরিস্থিতিতে পিপি ও মাস্কের মতো পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে কারখানা চালুর বিষয়ে নির্দেশনা আসা দরকার বলেও মনে করেন তারা। কিছু কিছু বায়ার কিন্তু এখনও তাদের রপ্তানি শিপমেন্টগুলি চাচ্ছে,
যেমন H&M এর একটা অর্ডার গতকাল আমাদের বড় একটা ভালো মানের একটা ফ্যাক্টরি, তাদেরকে অর্ডার নিয়ে কথা হচ্ছিল, তখন তাকে বাধ্য রিফিউজ করতে হয়েছে। আলটিমেটলি এই অর্ডারটা যাবে ভিয়েতনামে। তো ভিয়েতনামে গেলে পরে এই সমস্ত অর্ডার যদি একবার একদিকে চলে যায়, এরপরে এটা কিন্তু ব্যাক করানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। শ্রমিক, মালিক এবং সরকার তিন পক্ষ মিলে গাইডলাইন তৈরি করুক যে কোন পরিপ্রেক্ষিতে কোন কোন ইন্ডাস্ট্রি চালু রাখা সম্ভব। কারখানা দীর্ঘদিন বন্ধ থাকলে সক্ষমতা হারাবে অনেক উদ্যোক্তা। একটা পর্যায়ে শ্রমিক ছাঁটাইয়ে বাধ্য হবে বলেও আশঙ্কা অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। কাজ হোক না হোক তাদেরকে কিন্তু ওই ঋণগুলো সার্ভিস করতে হয়, সুদগুলো তো দিতেই হবে, সেখানে তো মাপ পাওয়া যাচ্ছে না। হয়তো বলবে, ব্যাংক বলবে 6 মাস পর দিও, কিন্তু দিতে তো হবে তাকে। 5,000 কোটি টাকা ঋণ নিয়ে ফেলা বলতে সোজা, কিন্তু এটা সার্ভিস করাটা খুবই কঠিন একটা কাজ। বন্ধ রেখে মাসে মাসে শ্রমিকদের আমরা কত আর দিয়ে চালাবো? তো আলটিমেটলি তখন শ্রমিকরাও কিন্তু কর্মহীন হয়ে পড়বে। তো এটা কিন্তু আরেকটা সমাজে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ে যাবে। তবে কারখানা চালুর ক্ষেত্রে শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার পরামর্শ সংশ্লিষ্টদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আগামী 30 এপ্রিলের মধ্যে প্রায় 200 শ্রমিকের 4 মাসের বেতন পরিশোধের সময় বেঁধে দেওয়া হয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানের কাঁকড়া হ্যাচারিকে। সাতক্ষীরার শ্যামনগরে ওই শ্রমিকরা পাওনা আদায়ে সোমবার বিক্ষোভ করেন। পরে মালিকপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের দ্রুত মজুরি পরিশোধের আশ্বাস দিয়েছে পুলিশ। সাতক্ষীরার শ্যামনগর থানার সুন্দরবন সংলগ্ন এলাকা বুড়ি গোয়ালিনীতে পাওনা মজুরির দাবিতে শ্রমিকদের এই বিক্ষোভ নজর কেড়েছে সবার। কারণ এই শ্রমিকরা কাজ করেন সাকিব অ্যাগ্রো ফার্ম লিমিটেডে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের এই খামারের শ্রমিকদের পাওনা 4 মাসের মজুরি। করোনাকালে প্রায় 200 শ্রমিক আন্দোলনে নামেন বাধ্য হয়েই। পরে পুলিশ যে বেতন পাইয়ে দেওয়ার আশ্বাস দিলে শান্ত হয় তারা। শ্রমিকরা জানায়, করোনা প্রাদুর্ভাবে পরিবার নিয়ে কঠিন অবস্থায় পড়েছে তারা। এই প্রজেক্টে থেকে বাচ্চা কাচ্চা প্রসাদ দেন, কাজ কাম করি, টাকা পয়সা দেয় না, না খাই কি মরি যাচ্ছে তো বাচ্চা কাচ্চা। জানুয়ারি থেকে এ পর্যন্ত 3 মাস 20 দিন এর ভেতরে কোনো বেতন দেয় না, এবং বিগত মাসের 1 বছরে 300 কোটি টাকা কাটা আছে ফান্ডের জন্য, সে টাকাও দেয় নাই। মালিকপক্ষের সাথে কথা বলে আগামী 30 এপ্রিলের মধ্যে তাদের বেতনাদি পরিশোধের আশ্বাস দেয় পুলিশ। পুলিশ সেখানে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে এবং ম্যানেজমেন্টের সাথে কথা বলে তারা আশ্বস্ত করে যে মাসের 30 তারিখে শ্রমিকদের বেতন দেওয়া হবে। এই আশ্বাসের ভিত্তিতে পুলিশের অনুরোধে শ্রমিকরা স্থান ত্যাগ করে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। উল্লেখ্য, এর আগে একাধিকবার সময় নিয়েও মজুরি পরিশোধ না করার অভিযোগ রয়েছে সাকিব অ্যাগ্রো ফার্ম লিমিটেডের বিরুদ্ধে। মনজুর মোর্শেদ, যমুনা নিউজ। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মহামারী পরিস্থিতির মধ্যে বাংলাদেশে অবস্থানরত 264 জন ব্রিটিশ নাগরিক তাদের নিজ দেশে ফিরে গেছেন। প্রথম দফায় ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে তারা লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। মঙ্গলবার বিকাল 4টায় 10 জন শিশুসহ মোট 264 জন ব্রিটিশ নাগরিককে নিয়ে ফ্লাইটটি ঢাকা ছেড়েছে। এর আগে দুপুরে সিলেটে আটকা পড়া 146 জন ব্রিটিশ নাগরিককে বিশেষ ফ্লাইটে ঢাকা আনা হয়। আগামীকাল 23, 24 ও 26 এপ্রিল আরও 3টি ফ্লাইট ঢাকা থেকে লন্ডন যাবে। ব্রিটিশ এয়ারওয়েজের এসব ফ্লাইটে শুধু ব্রিটিশ নাগরিকরা ঢাকা ছাড়বেন বলে জানা গেছে। করোনা পরিস্থিতিতে আদালতের কার্যক্রম অনলাইনে শুরু করা যায় কিনা তা নিয়ে ভাবছেন আইনজীবীরা। স্টেলার চেম্বার্স নামের একটি ল ফার্মের আয়োজনে বাংলাদেশে বিচার বিভাগের ভার্চুয়াল অপারেশন শিরোনামে একটি অনলাইন আলোচনায় এ বিষয়ে কথা বলেন তারা। এতে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, আনেক আর হক, জুনায়েদ চৌধুরী, রসনা ইমাম, সাকিব মাহবুব সহ আরও অনেকেই। আলোচনায় আদালতের কার্যক্রম অনলাইনে চালানোর বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। তাদের আলোচনায় উঠে আসে সম্ভাব্য চ্যালেঞ্জ ও ব্যবহারিক সমাধানের সূত্রগুলো। সময় হলো বিরতির, ফিরছে একটু পরে। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট। কোনো গবেষণাগার নয়, চীনে
প্রাণী থেকেই করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে এমন তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বজুড়ে মহামারীর আকার নেয়া করোনা ভাইরাস চীনের একটি গবেষণাগার থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে পশ্চিমা বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন অভিযোগ তোলার পর সম্প্রতি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলও একই ইঙ্গিত দিয়েছেন। তবে মঙ্গলবার সেসব অভিযোগ উড়িয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিবৃতিতে বলা হয়, যেসব তথ্যপত্র পাওয়া গেছে তাতে গবেষণাগার থেকে ভাইরাসটি ছড়ানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রে সব ধরনের অভিবাসন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, শিগগিরই এই সংক্রান্ত নির্বাহী আদেশ জারি করা হবে। অভিবাসন স্থগিত রাখার কারণ হিসেবে করোনার সংক্রমণ মোকাবেলা, মার্কিন নাগরিকদের কর্মসংস্থানের সুরক্ষার কথা উল্লেখ করেছেন তিনি। অবশ্য অভিবাসন প্রক্রিয়া বন্ধের আওতায় কোন কোন কর্মসূচি বন্ধ হবে তা এখনও পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের ওপর কী ধরনের প্রভাব পড়বে তাও এখনও স্পষ্ট নয়। করোনা সতর্কতায় লকডাউনের মধ্যেই বেকারদের তালিকায় নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রায় 2.25 কোটি মানুষ। সমালোচকদের অভিযোগ, মহামারীর অজুহাতে আবারও অভিবাসন বিরোধী পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। লকডাউন শিথিলে নির্দেশনার প্রথম ধাপ বাস্তবায়নের ব্যাপারে ভাবছেন বিভিন্ন রাজ্যের গভর্নররা। অর্থনীতির পুনর্জাগরণে এর বিকল্প নেই। করোনা ভাইরাসের অর্থনৈতিক প্রভাবে বিপর্যস্ত কোটি মার্কিন পরিবার। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা আরও কঠিন হয়ে পড়বে। করোনা ভাইরাস প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে হাজারো মানুষের প্রাণ। সেই মৃত্যুর মিছিলে আছেন প্রবাসী বাংলাদেশিরাও। বিদেশ বিভুঁয়ে নেই খাটিয়া তোলার পরমাত্মীয়। ছোঁয়াচে ভাইরাস আতঙ্কে দূরে জীবনসঙ্গী আর সন্তানরাও। অবশ্য মুদ্রার উল্টো পিঠও আছে। ধূসর সময়ে মানবিকতার খাতিরে এগিয়ে আসছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। করোনার ভয় উপেক্ষা করে ধর্মীয় বিধান নিশ্চিত করছেন ইমামরাও। যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী আজিমউদ্দিন অফির পাঠানো তথ্য ও ছবি নিয়ে মৌল ইসলামের প্রতিবেদন। করোনা ভাইরাসের আগ্রাসী বিস্তারে চিরতরে হারিয়ে যাচ্ছে প্রিয় মুখগুলো। সেকেন্ড, মিনিট, ঘন্টার সাথে তাল মিলিয়ে লম্বা হচ্ছে তালিকা। বিশ্বের সর্বোচ্চ প্রাণহানি যুক্তরাষ্ট্রে, যেখানে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যাটাও একদম কম নয়। একে বিদেশ বিভুঁই, তার উপর মারাত্মক ছোঁয়াচে ভাইরাসটির কারণে অচ্ছুত হয়ে পড়ছেন প্রিয় মানুষটি। নেই লাশ খাটিয়ায় তোলার স্বজন, সংক্রমণ আতঙ্কে দূরে পরিবারও। ধূসর সময়ে প্রাণহীন মানুষগুলোর দায়িত্ব নেয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। এই জিনিসটা অনেক কষ্টকর যে কোথাও বাবা কেউ কারো আত্মীয় স্বজন, খুব আপন আত্মীয় স্বজন চলে যাচ্ছে, কিন্তু কেউ যেতে পারতেছে না মাটি দেওয়ার জন্য। কিন্তু আমরা যারা সমাজে আছি বা এই দেশে থাকি, কাউকে না কাউকে ভয় উপেক্ষা করে যেতেই হবে। 3 ঘন্টার উপরে এখানে ডাক্তাররা বলছে যে ভাইরাস ছড়ানোর কোনো সুযোগ নেই। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনার একটা লাশের কোনো হাঁচি, কাশি বা নিঃশ্বাস প্রশ্বাস নেই, যেহেতু কাজে এখান থেকে ভাইরাস ছড়ানোর কোনো সুযোগ নেই। কোভিড-19-এর মৃত ব্যক্তির জানাজা বা দাফন সম্পর্কে প্রথম থেকেই ছিল অযাচিত ভয়, যা ভ্রান্ত ধারণা হিসেবে উড়িয়ে এগিয়ে এসেছেন অনেক ইমাম। আপনারা আশ্বস্ত থাকুন এবং আপনারা কোনো ধরনের হেসিটেশন করবেন না যে আপনাদের কোনো আত্মীয় ডেড বডি কবরস্থ হচ্ছে না অথবা ম্যাসিভ কবরে হয়তো কবরস্থ করা হচ্ছে, এমন কোনো কিছুই না। প্রত্যেকেই অ্যাকর্ডিং টু দ্য সুন্নাহ আমরা কবরস্থ করার চেষ্টা করে যাচ্ছি। এই ক্ষেত্রে বাংলাদেশ সোসাইটি, নোয়াখালী সোসাইটি সহকারে আঞ্চলিক সমস্ত সমিতিগুলোর চেষ্টায় এবং ফিউনারাল হোমদের রাত দিন সার্ভিসের দ্বারায় একমাত্র এই কাজটাকে এত দ্রুত সম্ভব হয়েছে। প্রাণঘাতী মহামারীতে বিপর্যস্ত গোটা বিশ্ব, এর মাঝেই আলোর দিশারি একদল মানুষ তাদের স্বেচ্ছাশ্রম আর ভালোবাসায় জানান দিচ্ছে এখনও মনুষ্যত্বকে মারতে পারেনি করোনা। এর জোরেই সুস্থ সুন্দর পৃথিবীর পথে হাঁটছে মানবজাতি। মৌল ইসলাম, যমুনা নিউজ। ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্সেও অব্যাহত আছে লকডাউন। বন্ধ আছে দেশটির প্রায় সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান। কড়াকড়ির ফলে ক্ষতির মুখোমুখি মানি ট্রান্সফার ও পণ্য আমদানির সাথে জড়িত ব্যবসায়ীরা। পরিস্থিতির দ্রুত পরিবর্তন না হলে চরম সংকটে পড়ার শঙ্কা তাদের। টানা লকডাউনে অবরুদ্ধ ফ্রান্স। প্যারিস সহ দেশটির বিভিন্ন বড় শহরে বন্ধ আছে বাণিজ্যিক প্রতিষ্ঠান। ফলে অন্যান্যদের মতো সংকটে পড়েছেন প্রবাসী ব্যবসায়ীরাও। বিশেষ করে মানি ট্রান্সফার এবং পণ্য আমদানিকারকরা পড়েছেন চরম ক্ষতির মুখোমুখি। ব্যাংক এবং টাকা লেনদেনের বিষয়টা খুব কঠিন হয়ে যাচ্ছে, কেননা যারা রিয়া মনিগাম বা ওয়েস্টার্নে যারা সার্ভিস দিয়ে থাকে
যারা ট্যাক্সি ফোনের যে সার্ভিসগুলো দেয় এগুলো বন্ধ আছে, যেগুলো থেকে আমরা হোলসেল আনতাম, বিভিন্ন বড় বড় কোম্পানি অনেকগুলোই সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। টুরিস্টরা যদি এদেশে না আসে তাইলে রেস্টুরেন্ট ব্যবসা ভালো হবে না। এদিকে লেবাননের সংকটে পড়া প্রবাসীদের সহায়তায় এগিয়ে এসেছে স্থানীয় বিএনপি নেতারা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, ইউরোপের করোনা পরিস্থিতি জানবো। এই পর্যায়ে অস্ট্রিয়ার করোনা পরিস্থিতি নিয়ে আমাদের সাথে কথা বলছেন সেখানকার সাংবাদিক হাসান তামিম। তামিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইউরোপের দেশগুলোতে প্রতিনিয়তই এই সংখ্যা বাড়ছে। আপনার কাছে জানতে চাই, আপনি যে দেশে অবস্থান করছেন অস্ট্রিয়া, সেখানকার পরিস্থিতি এখন কেমন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানকার অন্যান্য দেশের তুলনায় কিন্তু অস্ট্রিয়াতে শুরু থেকেই কিন্তু আক্রান্ত এবং মৃতের সংখ্যা কম, এবং গত 3 দিন ধরে কিন্তু নতুন আক্রান্তের সংখ্যা 100 নিচে চলে এসেছে, এবং সুস্থ হওয়ার সংখ্যা কিন্তু প্রতিদিন বাড়ছে। প্রতিদিন নতুন আক্রান্ত থেকে সুস্থ হওয়ার সংখ্যা অনেক বেশি, এবং এই পরিস্থিতিতেই কিন্তু এখানকার সরকার কিন্তু আগামী মে মাসের 1 তারিখ থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলেছে, এবং সেই সাথে মে মাসের 15 তারিখ থেকে কিন্তু এখানকার রেস্টুরেন্ট যে এবং হোটেলগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুলে দেওয়ার কথা বলা হয়েছে, এবং স্কুল কলেজগুলো কিন্তু পর্যায়ক্রমে ধাপে ধাপে খোলা হবে, এটি কিন্তু আজকে সরকার প্রধান এখানে বলেছে। তবে ইউরোপের অন্যান্য দেশ থেকে কিন্তু এখানকার আক্রান্ত এবং মৃতের সংখ্যা অনেকটা কম, এবং আপনি হয়তো বা জানেন যে অস্ট্রিয়া প্রথম দেশ যারা লকডাউনটি সর্বপ্রথম অস্ট্রিয়াতে শিথিল করা হয়েছে, এবং শুরু থেকে কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়ার কারণে কিন্তু এখনকার পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিকের মতো। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রেখে, এখানকার প্রবাসী বাংলাদেশি কেউ কিন্তু করোনা ভাইরাসে কিন্তু আক্রান্ত হননি, তারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবং এখানকার যে সাহায্য সহযোগিতার কথা যদি বলা হয়, যে অন্যান্য দেশে কিন্তু অনেক প্রবাসী বাংলাদেশিরা কষ্টে থাকেন বা অনেক সময় সাহায্য সহযোগিতা পান না, কিন্তু এখানকার সরকার কিন্তু প্রত্যেকটি নাগরিকের সাহায্য সহযোগিতার কথা নিশ্চিত করেছেন এবং সাহায্য সহযোগিতা দিচ্ছেন। ইতিমধ্যে কিন্তু এখানকার সরকার একটি বিশাল বড় একটি বাজেটের প্রণোদনা ঘোষণা করেছেন ইতিমধ্যে করোনা ভাইরাস মোকাবেলায়। এবং এখানকার পরিস্থিতি আমরা যেটি দেখছি যে ইউরোপের অন্যান্য দেশ থেকে কঠোর পদক্ষেপ শুরু থেকে নেওয়ার কারণে কিন্তু মার্চ মাসের মাঝামাঝি থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার কারণে কিন্তু এখানকার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকের দিকে, এবং আশা করা যাচ্ছে মে মাসের মাঝামাঝি থেকে এখানকার মানুষের জীবনযাত্রা অনেকটা স্বাভাবিকের পর্যায়ে চলে আসবে। হাসান, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। আপনি ইউরোপে অবস্থান করছেন, ইউরোপের বিভিন্ন দেশের অবস্থা তখন ভয়াবহ, বিভিন্ন দেশে অবস্থান করছেন অনেক বাংলাদেশি, তাদের পরিস্থিতি অর্থাৎ সার্বিকভাবে ইউরোপের পরিস্থিতি এখন কেমন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনি হয়তো বা জানেন যে ইউরোপের অন্যান্য দেশে কিন্তু আজকে কিন্তু ইতালিতে মৃতের সংখ্যা বেশি, কিন্তু ইতালি স্পেনে কিন্তু সবচেয়ে বেশি মৃতের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা, কিন্তু বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে সেখানেও কিন্তু নতুন আক্রান্তের সংখ্যা থেকে কিন্তু সুস্থ সংখ্যাটা অনেক বৃদ্ধি পাচ্ছে। এবং হয়তো অনেকে বলে থাকে যে এখন প্রত্যেকটি দেশে কিন্তু নতুন আক্রান্তের সংখ্যা কিন্তু নিম্ন গতিতে যাচ্ছে। তো সবকিছু মিলে বলা যাচ্ছে ইউরোপের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, এবং অনেক জায়গায় কিন্তু লকডাউন শিথিল করা হয়েছে। জার্মানিতেও কিন্তু লকডাউন শিথিল করা হয়েছে, এটি আপনি হয়তো বা জানেন। এবং পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে করোনা ভাইরাসের ইউরোপের অন্যান্য দেশে কিন্তু উন্নতির দিকে যাচ্ছে। আমার কাছে যেটি আমি বিভিন্ন দেশের খবর দেখে যেটি বুঝতে পারলাম যে ইউরোপের পরিস্থিতি আস্তে আস্তে ভালোর দিকে যাবে, এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই কিন্তু এই পরিস্থিতি থেকে ইউরোপ করোনা ভাইরাস মোকাবেলা করতে পারবে, এবং করোনা ভাইরাস যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে দূরে চলে যাবে, হয়তোবা সবাই আগের মতো স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসবে, আমরা আশা করছি। হাসান তামিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অস্ট্রিয়া থেকে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন। আর এই ছিল আজকের করোনা আপডেটের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাই।